আজকে আমি আপনাকে প্ল্যানচেট কিভাবে করে সেটি জানাবো। এর সম্বন্ধিত একটি গল্প শোনাবো। এক ভয়াবহ গল্প, যেখানে ভয়ও ভয় পেয়ে যায়। প্রথমে আমরা জানবো প্ল্যানচেট কি। দেখুন, প্ল্যানচেট হলো একটি ছোট্ট হার্টের মতন, বা যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি হৃদয়াকৃতি কাঠ বা প্লাস্টিকের টুকরো, যাতে একাধিক নাম্বার থাকে, আর প্রত্যেকটি নাম্বারের মাঝে একটি ছিদ্র বা পেন্সিল বসানোর জায়গা থাকে। দুজন বা তার বেশি ব্যক্তি তাদের আঙুল এই প্ল্যানচেটের উপর রাখেন এবং বিশ্বাস অনুযায়ী আত্মা এটি সরিয়ে বিভিন্ন অক্ষরের দিকে নিয়ে গিয়ে বার্তা দেয়। অনেক গল্প সিনেমায় প্ল্যানচেটের মাধ্যমে মৃতদের আত্মাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এর মাধ্যমে প্রায় অজানা তথ্য জানা যায় বা অতৃপ্ত আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলে মনে করা হয়। দেখুন, খুব সহজ প্রক্রিয়ায় প্ল্যানচেটটি করা হয়। একটি ওয়েজা বোর্ড, বা যেটা প্ল্যানচেটের বোর্ডটা বা সাদা কাগজ, তার উপরে ইংরেজি ABCD বা বাংলা বর্ণমালাগুলি লিখে দেওয়া হয়। এখানে 2জন বা 4জন অংশগ্রহণকারী হতে পারে। ধরুন আপনারা 2জন আছেন, দুজনই প্ল্যানচেটের উপরে আঙুল রাখবেন, মনোযোগ ও বিশ্বাস রেখে আত্মার কাছে প্রশ্ন করবেন। প্ল্যানচেট ধীরে ধীরে অক্ষরের দিকে নড়তে শুরু করবে এবং শব্দ গঠন করবে। আপনি যা জিজ্ঞেস করবেন তার অ্যান্সার এই বোর্ডের মাধ্যমে পেয়ে যাবেন। এই পদ্ধতিটি অনেকেই অশরীরী আত্মার সাথে যোগাযোগের একটি মাধ্যম বলে মনে করেন। তবে সাবধান, আপনি এটি ঘরে একা কোনদিন চেষ্টা করবেন না। ফলাফল ভয়ঙ্কর হতে পারে। আজকে আমরা এরকম একটি স্টোরি নিয়ে আলোচনা করব। পুরনো একটি শহর, এক নির্জন বাড়ির ভেতরে বসেছিল 4জন বন্ধু: রাজ, তন্ময়, মিতা এবং নীলি। তারা সবাই নতুন কিছু অদ্ভুত চেষ্টা করার জন্য উৎসাহী ছিল। তাদের মধ্যে তন্ময় এবং মিতা এই 2জন ওয়েজা বোর্ড বা প্ল্যানচেটের ব্যাপারে অনেক শুনেছে, কিন্তু তারা কখনো চেষ্টা করেনি। আজ প্রথমবার তারা এই যন্ত্রটির মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছে। তন্ময় হেসে বলল, আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত রাত হবে। প্ল্যানচেটের মাধ্যমে আমরা কি জানতে পারি সেটা দেখব। দয়া করে মজা করো না। আমি শুনেছি এইসব জিনিস ঠিকঠাক ব্যবহার না করলে বিপদ হতে পারে। আরে ভয় পাচ্ছিস কেন? কিছু তো হবে না, শুধু একটা খেলা, আর কিছু না। তারা একত্রে একটি পুরনো কাঠের টেবিলের চারপাশে বসে পড়ল, প্ল্যানচেটটির উপর আঙুল রাখল এবং প্ল্যানচেটের 4 কোণে 4টি মোমবাতি জ্বালালো। রাত 2টো বাজে। ঘরের বাতাস নিঃশব্দ। প্ল্যানচেটের গায়ে অক্ষর লেখা ছিল ABCD, এরকম করে Z অব্দি। পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেছে। বাথরুমে জল পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে।
এবার মিতা প্রথমে প্রশ্ন করল, কেউ কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়? কোনো উত্তর এলো না। বাইরে শেয়ালের ডাক। ঘরের ভিতরে এক অদ্ভুত হাওয়া সম্প্রসারণ হচ্ছে। হালকা জানলার পর্দাগুলো নড়ছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা জানলার কাঁচ বেয়ে বেয়ে পড়ছে। ভেতরটা এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছিল। মিতা আবার প্রশ্ন করল, কেউ কি আছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়? ব্ল্যাঞ্চেটটি নড়ল না, কিন্তু হঠাৎ একটি শব্দ হলো মিতার ঘাড়ের সামনে থেকে। তারা সবাই একে অপরের দিকে অবাক চোখে দেখল। মিতা ভয়ে থরথরিয়ে কাঁপছে। সারা শরীর ঘামে ভিজে গেছে ভয়ের চোটে। কানের গোড়ায় হালকা শ্বাস প্রশ্বাসের আওয়াজ। ঘাড় ঘুরিয়ে দেখতেই আবার সব স্বাভাবিক। এবার নীলা কিছুটা ভয় পেয়ে গেল। এর সত্যি নাকি? এবার রাজ প্রশ্ন করল, আমাদের আমাদের সামনে কি কোনো আত্মা আছে? প্ল্যাঞ্চেটটি আবার নড়ে উঠল এবং শব্দ উঠল। এবার প্ল্যাঞ্চেটের লেখার উপর স্ট্রাইকারটি মুভ করতে লাগলো। আমি এখানে আছি। ও, তুমি কে? তোমার নাম কি? প্ল্যাঞ্চেটটি আবার নড়ে উঠল। এবার এক অদ্ভুত শব্দ উঠল, তন্ময় চোখের কোণে এক অদ্ভুত অনুভূতি হলো। রবীন্দ্র? এটা তো আমার মামার নাম। তন্ময় অবাক হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ঘরে বাতাস কাঁপতে লাগলো, জানালার পর্দা ভীষণভাবে নড়ে উঠল, আর পুরো ঘর শীতল হয়ে গেল, যেন তারা হঠাৎ করে কোনো বরফের দেশে চলে এসেছে। হালকা ডিম লাইট ফ্লিকারিং করতে লাগলো। এবার মিতা ভয় বলে উঠল, তন্ময়, আমি ভয় পাচ্ছি। আমরা কিছু ভুল করেছি বলে মনে হচ্ছে। তারপরে প্ল্যানচেটের মাধ্যমে একটি নতুন বার্তা এলো, আমি তোমার মামা রবীন্দ্র। তোমরা আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের বলতে পারিনি। তন্ময়ের বুকের ভিতরে শ্বাস যেন দলা পাকিয়ে গেছে। কি বলছো তুমি, মামা? সেই মুহূর্তে ঘরের কোণে একটি পুরনো ছবি নড়ে উঠল। ছবিটি তার মামা রবীন্দ্রের, যিনি অনেক বছর আগে অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করেছিল। রাজ কাঁপতে কাঁপতে, এটা এটা কি আসলে রবীন্দ্র মামা? কিন্তু তুমি তো মারা গিয়েছিলে মামা। প্ল্যানচেটটি থেকে একটি অপ্রত্যাশিত বার্তা এলো, আমাকে বিশ্বাস করা না করা তোমাদের উপর। আমি তোমাদের শাস্তি দেব। হঠাৎ করে প্ল্যানচেটটি দ্রুত ঘুরতে শুরু করলো। ঘরের বাতাস আরো তীব্র হয়ে উঠল, আর তন্ময় অনুভব করল যে কিছু ঠান্ডা এবং শক্ত হাত তার পা ধরে মুচড়াচ্ছে। তার শরীর অবশ হয়ে গেল। তন্ময় চিৎকার করে বলল, থামো
থামো, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও মামা। কিন্তু রবীন্দ্রের আত্মা যেন তার কাছে উপস্থিত হয়ে তার সামনে ধীরে ধীরে বিশাল আকারে পরিবর্তিত হলো। তার চোখগুলিতে তীব্র প্রতিহিংসার আলো, মুখের মধ্যে রক্ত জমেছিল, পাগুলো যেন নিয়মের বাইরে উল্টো দিকে মোচড়ানো। তুমি আমাকে ভুলে গেছো তন্ময়, তুমি তো আমাকে ত্যাগ করেছিলে, তাই না? তুমি তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে, আর এখন তুমি শাস্তি পাবে। তন্ময়ের পাহাজারও মুচড়ে গেল। এক সজোরে চিৎকার করলো তন্ময়। হঠাৎই তন্ময়ের চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, গলার নলি ছিঁড়ে রক্ত বেরোতে শুরু করলো। মাথাটি আস্তে আস্তে একদম উল্টো দিকে ঘুরে যাচ্ছে। সবাই ভয় পেয়ে চিল্লাচিল্লি করতে লাগল। বাকি সব বন্ধুরা ভয়ের চোটে পালানোর চেষ্টা করল। তন্ময় বুঝতে পারল যে খেলা শুরু হয়েছিল সেটি আর খেলা নয়, এ ছিল একটি অভিশাপ, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখন তাকে শাস্তি পেতে হবে তার কিছু ভুলের জন্য, যা সে আগে করেছিল। বাকি যারা সবাই ছিল তারা বোর্ড ছেড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু আমরা জানি একবার প্ল্যানচেট শুরু করলে চেয়ার থেকে আর ওঠা যায় না, বা গ্রুপ ভাঙা যায় না। যদি গ্রুপ ভেঙে যায় তাহলে মৃত্যু নিশ্চিত। তন্ময়ের শেষমেশ কি হলো? সে কি সেখানেই মারা গিয়েছিল, নাকি সে চলে গিয়েছিল অস্তিত্বের খেলাঘরে, যেখানে সে কোনো অনন্ত লুপে বন্দী হয়ে গেছে? তারা যদি সেখান থেকে পালিয়ে যায়, তারপরে তাদের কি হবে? তাদের সঙ্গে কি একই দুর্ঘটনা ঘটবে, নাকি অনেক প্রশ্ন আছে এর পরে রাখা? তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। যেরকম বলবে গল্প ঠিক সেরকমভাবে এগোবে। আচ্ছা, আজকে তাহলে আসি। দেখা হবে নতুন গল্পের সাথে আবার পরশুদিন। ধন্যবাদ। আর হ্যাঁ, ভুলেও এরকম কোনো কিছু গল্প শুনে বা গুগল করে হলেও, ইউটিউব করে হলেও আহুজাবুট বা প্ল্যানচেট নিয়ে একদম ইয়ার্কি মানবেন না। এর ফল মৃত্যু অবধি যেতে পারে, কে জানে। আর নাইট FM বাংলা সাবস্ক্রাইব না করলে গল্প সত্যি হওয়ার আশঙ্কা থেকে যায়। ধন্যবাদ।